আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আমাদের আজকের ক্লাসে আপনাদের বিজ্ঞান বিষয়ে অধ্যায় 9 তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করব এবং আগেকার চ্যাপ্টারগুলোর মতো আমরা কিন্তু একদম বেসিক রিলেটেড যে কোশ্চেন সিকিউ সব কিছু একদম পারফেক্টলি দেখার ট্রাই করব। সো সবাই খাতা কলম রেডি করেন এবং মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা আশা করি আপনারা বুঝার ট্রাই করবেন। এবং ক্লাসে আপনাদের সাথে আছি, পাশে আছি আমি অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের লেকচারে। প্রথম কথা হচ্ছে তাপ। তাপ কি জিনিস মাথায় রাখবেন। তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হচ্ছে আমাদের এক প্রকার শক্তি, ঠিক আছে। এই তাপটা অ্যাকচুয়ালি আমাদের ডিটারমাইন করবে যে অ্যাকচুয়ালি এই শক্তিটা কোন সিস্টেম থেকে কোন সিস্টেমে যাবে, ঠিক আছে। এইটা একটুখানি আপনাদের বোঝার জন্য মনে করেন একটু টাফটা আপনাদের কিভাবে ফিগার আউট করা যায় আমি একটু আপনাদের বলি। মনে করেন এইখানে আমার একটা গ্লাস আছে, এইখানে আমার একটা গ্লাস আছে, ঠিক আছে। এই গ্লাসের মধ্যে মনে করেন আমি গ্লাসটা একটু গরম গ্লাস দিলাম, একটা গরম গ্লাস দিলাম, ঠিক আছে। যেহেতু আমার গ্লাসটা ভাইয়া গরম, সো এই গ্লাসের মধ্যে যে বাতাসগুলো থাকবে, তারাও কি থাকবে ভাইয়া? গরম থাকবে। গ্লাসের মধ্যকার বাতাসও আমার কি থাকবে ভাইয়া? গ্লাসের মধ্যকার বাতাসও আমার অ্যাকচুয়ালি গরম থাকবে। ওকে, আচ্ছা। এরপরে আমি আরেকটা গ্লাস নিলাম। আচ্ছা, এটা মনে করেন আমার একটা লাল গ্লাস নিলাম বা আকাশি গ্লাস, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখানে আমি আরেকটা গ্লাস নিলাম, ঠিক আছে। এই গ্লাসটা আমার কি থাকবে ভাইয়া? ঠান্ডা একটা গ্লাস থাকবে বা নর্মাল একটা গ্লাস, একটা ঠান্ডা গ্লাস থাকলো। এবং গ্লাসটা যেহেতু ঠান্ডা, এই গ্লাসের মধ্যে থাকা বাতাসের কণাগুলো কি হবে ভাইয়া? বাতাসের কণাগুলো আমার তুলনামূলক ঠান্ডা হবে। তার মানে গ্লাসের মধ্যে থাকা বাতাসের কণাগুলো তুলনামূলক ঠান্ডা হবে। ওকে, এখন এই যে তাপ এক প্রকার শক্তি, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? চলেন আমরা এক্সপেরিমেন্ট করি। আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করব। এখন এক্সপেরিমেন্টটা হচ্ছে, ধরলাম এটা গ্লাস সংখ্যা 1, এটা আমার গ্লাস সংখ্যা 2। এই দুইটা ক্লাস আমি এবার পাশাপাশি করছি। এই দুইটা ক্লাস এবার আমি পাশাপাশি লাগাই দিছি। এই দুইটা গ্লাস আমি এবার সুন্দর মতো পাশাপাশি লাগাই দিলাম। এটা আমাদের গ্লাস 1, এটা আমাদের গ্লাস 2। এই গ্লাস 1টা কিন্তু আমার গরম ছিল। যেহেতু গ্লাস 1 গরম ছিল, এই গ্লাসের মধ্যে থাকা বাতাসের কণাগুলো কি হবে ভাইয়া? কিছুটা গরম থাকবে। অর্থাৎ এর মধ্যে আমার কি থাকবে ভাইয়া? শক্তি বেশি থাকবে। ওকে, আমি এখানে বলতেছি গ্লাসের মধ্যে থাকা বাতাসগুলো গরম মানে কি? গ্লাসও যেহেতু গরম, এর মধ্যে যে বাতাসের কণাগুলো থাকবে এটাও গরম হবে। এবং গরম হলে গ্লাসের মধ্যে শক্তি আমার কি থাকবে? গ্লাসের মধ্যে শক্তি আমার থাকবে বেশি। এটা একটু মাথায় রাখবেন, গ্লাসের মধ্যে আমার শক্তিটা থাকবে বেশি। বাতাসের কণাগুলো যেহেতু তুলনামূলক ঠান্ডা, তাই আমার গ্লাসের মধ্যে শক্তিও কি থাকতেছে ভাইয়া? গ্লাসের মধ্যে আমার শক্তিও এক্সাক্ট কম থাকতেছে। ওকে,
সো এইটা আমার গরম গ্লাস, এইটা ধরলাম আমার ঠান্ডা গ্লাস, ঠিক আছে, গরম গ্লাস ঠান্ডা গ্লাস। ওকে, সো এইটা যেহেতু গরম গ্লাস, এই কণাগুলো কি হবে, এই গ্লাসের বাতাসের কণাগুলো কি হবে, গরম থাকবে, অর্থাৎ এর মধ্যে থাকবে শক্তি বেশি। আর এই গ্লাসটা যেহেতু ঠান্ডা, এই ঠান্ডা গ্লাসের মধ্যে বাতাসের কণাগুলো কি থাকবে, তুলনামূলক ঠান্ডা থাকবে, অর্থাৎ অর্থাৎ এই গ্লাসের কি থাকবে, শক্তি কম থাকবে। এবার যখন আমি পাশাপাশি স্থাপন করলাম তখন দেখা যাবে যেটার শক্তি বেশি সে তার পাশেরটাকে শক্তি দিয়ে দিচ্ছে। যেটা শক্তি বেশি, এখানে দেখলাম যেটার শক্তি বেশি, এটার শক্তি বেশি ছিল, এটার শক্তি বেশি ছিল, আর এটার শক্তি কম ছিল। দেখা যাবে এই 1 নাম্বার গ্লাসটা 2 নাম্বার গ্লাসকে কিছু পরিমাণ শক্তি দিয়ে দিচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া 1 নাম্বার গ্লাসই কেন 2 নাম্বার গ্লাসকে শক্তি দিয়ে দিল, 2 নাম্বার গ্লাস কেন 1 নাম্বার শক্তিকে দিয়ে দিল না? আমার পয়েন্টটা ধরতে পারছেন যে 1 নাম্বার গ্লাসটা কেন 2 নাম্বার গ্লাসকে শক্তি দিল, এটারও অ্যান্সার একটু পরে পাবেন, একটু সবুর করেন, ঠিক আছে। সো আমি দেখলাম যেহেতু আমার 1 নাম্বার গ্লাসের শক্তি বেশি, শক্তি কেন বেশি ছিল, কারণ গ্লাসটা গরম ছিল, গ্লাসটা গরম থাকা মানে এখানে শক্তি বেশি থাকা মানে এটা তাপের পরিমাণও আমার কি ছিল, তাপও কি ছিল, এখানে তাপও আমার বেশি ছিল। 2 নাম্বার গ্লাস যেহেতু ঠান্ডা, এর কণাগুলো ঠান্ডা হচ্ছে, অর্থাৎ শক্তি তুলনামূলক কম হচ্ছে, তো বলতে পারি আমার তাপও এখানে আসলে কম পরিমাণে আছে। তার মানে 1 নাম্বার গ্লাস যখন 2 নাম্বার গ্লাসকে কিছু পরিমাণ শক্তি দিয়ে দিল, এখানে বলতে পারি তার মানে 1 নাম্বার গ্লাস 2 নাম্বার গ্লাসকে কিছু পরিমাণ তাপ অ্যাকচুয়ালি দিয়ে দিছে, কিছু পরিমাণ তাপ অ্যাকচুয়ালি দিয়ে দিছে। কেননা এখানে আমরা তাপকে শক্তি হিসাবে ডিফাইন করতেছি, সো যেখানে আমি বলবো শক্তি শক্তি শক্তি, সেখানে মাথায় রাখবেন এটা অ্যাকচুয়ালি তাপ আর তাপ। কথাটা ধরতে পারছেন? ওকে, তার মানে দেখা গেল এখানে 1 নাম্বার গ্লাস 2 নাম্বার গ্লাসকে কিছুটা পরিমাণ তাপ দিয়ে দিচ্ছে। ওকে, সো তাপের কনসেপ্টটা ধরতে পারছেন, তাপ এক প্রকার শক্তি, এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে আমরা কিন্তু একদম এক্সপেরিমেন্ট হিসাবে একদম পারফেক্টলি দেখে ফেললাম। এবার কথা হচ্ছে কেন 1 নাম্বার গ্লাস 2 নাম্বার গ্লাসকে তাপ দিয়ে দিবে। সো কোশ্চেনটা লিখি, কেন আমার ফার্স্ট গ্লাস সেকেন্ড গ্লাসকে তাপ দিয়ে দিচ্ছে? উত্তরটা হচ্ছে, এটার একমাত্র উত্তর হচ্ছে আমার তাপমাত্রা। বুঝতে পারছেন? তার মানে তাপমাত্রা মাথায় রাখবেন, তাপমাত্রা যার বেশি সে অ্যাকচুয়ালি তাপ দিবে, তাপমাত্রা যার কম সে অ্যাকচুয়ালি তাপ নিবে। এখন এখানে একটা স্পেশাল কাজ আছে, এখানে একটা লুপ আছে যেটা আপনাদের অ্যাকচুয়ালি নাই, তো একটু বলে রাখি, মাথায় থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। যে বস্তুটার এই 1 নাম্বার বস্তুটার তাপমাত্রা বেশি মানেই যে তার তাপটাও বেশি হবে, অর্থাৎ তাপের পরিমাণও বেশি হবে, এটা নাও হতে পারে। বুঝতে পারছেন? এটা নাও হতে পারে, এমন হইতে পারে তাপমাত্রা বেশি কিন্তু তার তাপের পরিমাণ কম, এটা তাপমাত্রা কম কিন্তু তার তাপের পরিমাণ বেশি, এরপরও সে এই 1 নাম্বার গ্লাস তার তাপের পরিমাণ কম থাকার কারণেও তাপমাত্রা যেহেতু বেশি, ওকে তো তাপ দিতেই হবে,
কম থাকার পরও ওকে তাপ দিয়ে দিতে পারে। এটা আপনাদের একদম অনেক পরবর্তী ক্লাস, মানে এটা অ্যাকচুয়ালি আপনাদের 8, 9, 10 এর না, এটা অ্যাকচুয়ালি ইন্টারের। বাট এরকম হয়, আপনারা তো একটা টাইমে গিয়ে 11, 12-এ পড়বেন, এই জিনিসটা আপনাদের মাথায় থাকবে, তখন মনে হইতে পারে আয় হায় ভাইয়া তো ভুল পড়াইছে। না ভাইয়া ভুল পড়ে নাই, ভাইয়া অ্যাকচুয়ালি আপনাদের স্ট্যান্ডার্ড ওয়াইজে আপনাদের বেসিক দেওয়ার ট্রাই করতেছে, এই কারণে অনেক কিছু আমি স্কিপ করে যাচ্ছি। এখানে এতটুকু মাথা রাখেন, তাপমাত্রা যার বেশি সে তাপ দিবে, তাপমাত্রা যার কম সে তাপ নিবে। অর্থাৎ তাপমাত্রা যার বেশি সে শক্তি দিবে, তাপমাত্রা যার কম সে শক্তি নিবে। ওকে, তার মানে শক্তির পার্টটা দেখলাম, এবং শক্তির পার্ট এই যে দেওয়া নেওয়া ডিটারমাইন করতেছে কে? দেওয়া নেওয়া ডিটারমাইন করতেছে কে ভাইয়া? দেওয়া নেওয়া ডিটারমাইন করতেছে আমার অ্যাকচুয়ালি তাপমাত্রা। এইবার দেখেন তাপমাত্রা, একটু আগে কিন্তু তাপমাত্রা প্রকাশ করছি, তাহলে তাপমাত্রা অ্যাকচুয়ালি ডিটারমাইন কে কি করতেছে? যে সিস্টেম বা কোনো বস্তু সে কি শক্তি বা তাপ নিবে নাকি দিবে। তার মানে আমার তাপমাত্রা নির্ধারণ করছে সে অ্যাকচুয়ালি শক্তি বা তাপ দিবে নাকি নিবে। বুঝতে পারছেন? সে অ্যাকচুয়ালি তাপ দিচ্ছে নাকি নিচ্ছে। ঠিক আছে, সো তাপমাত্রা আর তাপ কিন্তু আমরা একটা স্টেজে প্রকাশ করতে পারছি। সো এতটুকুই যদি জানেন তাহলে আপনার জন্য এনাফ। ঠিক আছে, তাহলে আপনার জন্য এনাফ। এরপরে দেখেন তাপমাত্রার পরিমাণ। এই যে কোনো একটা বস্তু তাপমাত্রা কতটুকু হচ্ছে সেটা আমাদের পরিমাপ করার যে প্রসেস, এটাকে বলা হচ্ছে আমাদের তাপমাত্রার পরিমাপ। তার মানে আমার কোনো বস্তুর তাপমাত্রা কত, কোনো বস্তুর তাপমাত্রা কত সেটা আমরা যার সাহায্যে প্রকাশ করে থাকি, যার সাহায্যে প্রকাশ করে থাকবো সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি তাপমাত্রার পরিমাপ। ঠিক আছে, আচ্ছা আমি আগে একটু দেখে নেই। ওকে, তাপমাত্রার পরিমাণ। এখন মোটামুটি আমরা যখন একদম এক্সাম্পলের দিকে চলে যাই, যেমন আমাদের জ্বর আসছে, ঠিক আছে, আমাদের যখন জ্বর আসে তখন আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে বুঝি যে জ্বর আসছে? প্রথম কথা হচ্ছে আমরা থার্মোমিটার ইউজ করি। এই থার্মোমিটারে যখন টেম্পারেচার আপ ডাউন দেখতে পারি, এখান থেকে বুঝতে পারি হ্যাঁ টেম্পারেচার বেশি, তার মানে আমাদের জ্বর আসছে শরীরে। টেম্পারেচার যেহেতু কম না, আমার শরীরে জ্বর নাই। বুঝতে পারছেন? সো আমরা তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল অ্যাকচুয়ালি ব্যবহার করি। এই যে আমার হচ্ছে, আবার এটা অনুভব করা যায়। মনে করেন আপনার গ্লাসটা গরম, আপনি ধরে গরম গ্লাসটা, কিন্তু গরম যে হচ্ছে তার এক্সাক্ট টেম্পারেচার কত, এটা প্রকাশ করার জন্য আমরা কি একদম থার্মোমিটার স্কেলটাকে ইউজ করি, বিভিন্ন স্কেল ইউজ করি। এই স্কেলটা যখন ওই পানির মধ্যে চুয়াবো, কয়েক সেকেন্ড পর উঠে নিয়ে দেখবো আয় হায় পানিটা তো অনেক গরম। বুঝতে পারছেন? এবং থার্মোমিটার স্কেল বা তাপমাত্রার স্কেল, এটা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। সেলসিয়াস স্কেল হইতে পারে, তারপরে ফারেনহাইট স্কেল হইতে পারে। আমরা যে 102 ডিগ্রি জ্বর বলি, 103 ডিগ্রি জ্বর বলি, এটা কিন্তু ফারেনহাইটে বলি, সেলসিয়াসে বলি না। এটা বলি আমরা অ্যাকচুয়ালি ফারেনহাইটে। এটা ধরতে পারছেন নাকি? ওকে, সো বিভিন্ন স্কেল ব্যবহার করি। ঠিক আছে, এই তাপমাত্রার স্কেলে সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের থার্মোমিটার। এবার একটুখানি লক্ষ্য করবেন, এই থার্মোমিটারে অ্যাকচুয়ালি আমরা কি উপাদান ইউজ করি? প্রথমের বাইরের দিকে কি থাকবে? আমাদের বাইরের দিকে একটা শেল থাকে, মানে একটা কাচের একটা আবরণ থাকে।
বাইরের দিকে আমাদের কাচের তৈরি একটা গঠন থাকবে, কাচের তৈরি একটা গঠন থাকবে এবং ভেতরের দিকে আমাদের কিছু পরিমাণ অ্যাকচুয়ালি কি থাকবে, পারদ থাকবে, কিছু পরিমাণ পারদ থাকে এবং বাকি অংশ ভেতরের দিকে বাকি অংশ কি থাকতেছে আমাদের বাষ্প, বাকি অংশ থাকতেছে বাতাস বা বাষ্প। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন আমি একটা থার্মোমিটার রাখি, এটা মনে করেন একটা থার্মোমিটার, এখানে মনে করেন আপনার ওই সুচালু পার্টটুকু যেটা হচ্ছে আমরা কি করি, যেটা আমরা বডির সাথে অ্যাটাচ করি, এই পার্টটা আমরা বডির সাথে কি করব, এই বডি এর সাথে আমরা অ্যাটাচ করি যাতে কতটুকু আমাদের টেম্পারেচার হচ্ছে সেটা জানার জন্য। এবং এই থার্মোমিটারে কি থাকে, আমার কিছু পরিমাণ পারদ থাকে, এই লালগুলা হচ্ছে আমার পারদ, যেহেতু নর্মাল অবস্থায় আছে সো দেখেন কিছু পরিমাণ পারদ আছে, এই দেখেন, এই যে আমার এখানে লাল লাল কিছু পরিমাণ পারদ আছে। ওকে, এই লাল লাল গুলা হচ্ছে আমাদের পারদ। ঠিক আছে, আর বাকি অংশ কি আছে, এই বাকি অংশ হচ্ছে আমাদের বাষ্প, এই বাকি অংশ হচ্ছে আমাদের বাষ্প। ঠিক আছে, এখন যখন আমরা বডির সাথে অ্যাটাচ করি আমাদের কি বডিতে হিট বেশি, মানে কি টেম্পারেচার বেশি না? আমার যখন বডির টেম্পারেচার বেশি হচ্ছে আমার বডি থেকে কি তাপ রিলিজ হচ্ছে, তাপ বের হবে, আমার বডি তাপ দিয়ে দিবে কারণ আমার টেম্পারেচার বেশি, আমার বডি তাপ দিয়ে দিচ্ছে, আমার টেম্পারেচার বেশি, আর এর টেম্পারেচার কি আমার বডির তুলনায় কম না, তার মানে আমার দেওয়া তাপ এই থার্মোমিটারটা নিয়ে নিবে। তার মানে আমার দেওয়া তাপ এই থার্মোমিটারটা নিয়ে নিচ্ছে এবং সুন্দর মতো যেহেতু তাপ নিচ্ছে তার টেম্পারেচার কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং দেখা যায় যখন সে তাপ নিয়ে নেয় এই পারদটা না আস্তে আস্তে ওই তাপের সমপরিমাণ উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ পারদের প্রসারণ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে ভাইয়া, পারদের প্রসারণ হচ্ছে। যখন পারদের প্রসারণ হয় তখন ওই যে সে পারদটা কতটুকু উঠলো এটা আমরা ওই কাচের গায়ে দাগ কাটা থাকে, ওই দাগ কাটা থেকে সুন্দর মতো বুঝতে পারি। ঠিক আছে, তাপ পেয়ে পারদটা কতটুকু প্রসারিত হয়েছে, তাপ পেয়ে পারদ কতটুকু প্রসারিত হয়েছে এই কাচের গায়ে কিছু দাগ কাটা থাকে, এই দাগ কাটা দেখে সুন্দর মতো আমরা বুঝতে পারি এবং আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার বডি টেম্পারেচার কতটুকু এক্স্যাক্টলি আছে। সো বুঝতে পারছেন যে এইভাবে আমরা থার্মোমিটার দিয়ে অ্যাকচুয়ালি বডি টেম্পারেচার মেজার করে থাকি। সো এই টপিকটা আশা করি আপনারা একটু বুঝতে পারছেন যে তাপমাত্রার পরিমাপ আমরা কিভাবে অ্যাকচুয়ালি বের করি। সো চলেন আমরা এখন আমাদের পরবর্তী তাপমাত্রার পরিমাপে দেখে যাই। দেখেন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল নির্দিষ্ট একটা স্কেল কিভাবে তৈরি হচ্ছে আমরা কিন্তু একটু আগে এটা দেখে আসছি, একটা প্রাইমারি পার্টটা দেখে আসছি। এবং এই সেলসিয়াস বা ফারেনহাইট যে কোনো স্কেল তৈরি করার জন্য আপনাকে দুইটা প্যারামিটার জানতে হবে, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রথমে আমরা আসি আমাদের নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কি জিনিস? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে বরফে পরিণত হতে শুরু করে, যে তাপমাত্রায় এভাবে বলা হয় বরফ গলে পানি
হওয়া শুরু করে, যে তাপমাত্রায় বরফ গলে পানি হওয়া শুরু করে ওই তাপমাত্রাকে বলা হবে আমাদের নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে যেমন 0°C তাপমাত্রায় আমাদের বরফ গলে পানি হয়, বরফ গলে পানি হয়। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে 0° তাপমাত্রায় বরফ গলে পানি হবে। তারপরে মনে করেন আমি যদি ফারেনহাইট বলি, 32° ফারেনহাইটে আমার বরফ গলে পানি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি নিম্ন স্থিরাঙ্ক। তারপরে আরেকটা পার্ট হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ভাইয়া ঊর্ধ্ব স্থিরাঙ্ক আবার কি জিনিস? এখানে বলা হবে যে তাপমাত্রায় আপনার পানি বাষ্পতে পরিণত হওয়া শুরু করে, যে তাপমাত্রায় পানি বাষ্পতে পরিণত হওয়া শুরু করে, যে তাপমাত্রায় পানি বাষ্পতে পরিণত হওয়া শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হবে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এক্সাম্পলে যেমন 100°C, এখানে পানি অ্যাকচুয়ালি কনভার্ট হয় আমাদের বাষ্পতে। আবার আমি যদি ফারেনহাইট স্কেল বলি, 232° ফারেনহাইট, এখানে অ্যাকচুয়ালি পানি কনভার্ট হওয়া শুরু করে আমার অ্যাকচুয়ালি বাষ্পতে। ঠিক আছে, পানি কনভার্ট হওয়া স্টার্ট করে অ্যাকচুয়ালি আমার বাষ্পতে। এবার এখানে একটা সূত্র আছে, এখানে অ্যাকচুয়ালি আমার একটা সূত্র আছে। সো আপনি র্যান্ডম একটা টেম্পারেচার নিছেন, মনে করেন একটা °C টেম্পারেচার। এই টেম্পারেচার আপনার যদি ফারেনহাইট স্কেল নিতেন, সেখানে সে কত ডিগ্রি শো করতো, কত ডিগ্রি ফারেনহাইট শো করতো, এটা যদি আপনাকে কোশ্চেন করা হয় তাহলে আপনি এই সূত্রটা দিয়ে আপনি সেটা সুন্দর মতো প্রকাশ করতে পারবেন। সেটা কি? C-0/5 = F-32/9। যেহেতু জিরো, আমার জিরোটা লেখার দরকারই নাই। এইটা সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। এই সূত্র দিয়ে আপনি অ্যাকচুয়ালি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক আপনি সুন্দর মতো তৈরি করতে পারবেন। C/5 F-32/9। এখানে সি কি আর এফ কি? সিটা হচ্ছে মনে করেন একটা বডির টেম্পারেচার বা একটা বস্তুর টেম্পারেচার ধরলাম আমার 12°C। এই সিটা হচ্ছে ওই র্যান্ডম অবস্থায় বস্তুর টেম্পারেচার যে °C ওইটা আপনি ইনপুট করবেন, এবং 12°C জন্য আমার ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি ফারেনহাইট হবে সেটা প্রকাশ করবে আমার এফ। সো ধরতে পারছেন এতটুকু? ওকে, চলেন আমরা চলে যাই তাপের প্রভাবে পদার্থের প্রসারণ অ্যাকচুয়ালি আমাদের কিভাবে হচ্ছে। আপনি লক্ষ্য করবেন তাপের প্রভাবে পদার্থের প্রসারণটা। মনে করেন আমি একটা সলিড একটা বক্স, এরকম একটা সলিড বক্স আমি একটু চিন্তা করি। ঠিক আছে, এই সলিড বক্সটাকে যখন আমি একটু চিন্তা করতেছি, এই সলিড বক্সে কি অনেকগুলো কণা আছে না? অনেকগুলো কণা আছে, এই দেখো অনেকগুলো এরকম কণা আছে। এই কণাগুলো একটা একটার সাথে কি কঠিন একটা খুব স্ট্রং একটা বন্ধনে আবদ্ধ, অর্থাৎ এদের স্ট্রাকচারটা কি অনেক শক্তিশালী। এদের স্ট্রাকচারটা যেহেতু অনেক শক্তিশালী, এই দেখো এদের স্ট্রাকচারটা অনেক শক্তিশালী। এখন আমি যদি এখানে এই বস্তুটাকে একটু হিট দিই,
এই বস্তুটাকে অ্যাকচুয়ালি যদি আমি একটু হিট দেই, এরকমভাবে হিট দেই, এই কণাগুলোর মধ্যকার যে হচ্ছে একে অপরের সাথে যে কঠিন একটা শক্তিশালী বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ এর গাঠনিক যে এর গঠন যে অনেকটা শক্তিশালী, এদের মধ্যে যে আমার যে লাল দাগগুলো আছে না, একটা আরেকটাকে আকর্ষণজনিত যে বলটা, এই বলটা কিছুটা কমে যায়, কিছুটা কমে যায়। অর্থাৎ খাঁটি বাংলা ভাষায় বললে এই কঠিন বস্তুটা যখন আমি হিট দিব, সে কিছুটা হচ্ছে আগের অবস্থা থেকে সরে আসবে, আগের অবস্থা থেকে একটুখানি সরে আসবে, আগের অবস্থা থেকে একটুখানি দেখো সরে আসলো, বুঝতে পারছো? আগের অবস্থা থেকে সরে আসছে এবং দেখা যাচ্ছে তখন এদের যে মধ্যকার যে গঠনটা, এদের মধ্যকার যে গঠনটা, এই গঠনটা অনেকটা স্ট্রং ছিল, তার থেকে গঠনটা কিছুটা দুর্বল হবে, খুব বেশি না, খুব অল্প পরিমাণ। এদের গঠন খুবই অল্প পরিমাণ কি হবে ভাইয়া? দুর্বল হবে। তার মানে প্রথম কথা হচ্ছে কঠিন বস্তুর গঠনটা অনেক শক্তিশালী হয়, অনেক শক্তিশালী হয়, এই কণাগুলোর মধ্যকার যে গঠন শক্তিশালী। একে হিট দিলাম, হিট দেওয়ার ফলে এই যে গঠনগুলা, কণাগুলোর যে গঠন একটুখানি শক্তিশালী, যেগুলো অনেক শক্তিশালী হয়, ও কিছুটা খুব অল্প পরিমাণ দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গিয়ে তার হচ্ছে কোনো একটা পজিশন, এটা হয় দৈর্ঘ্য, না হয় প্রস্থ, না হয় উচ্চতা, কিছুটা বেড়ে যায়। হয় দৈর্ঘ্য, না হয় প্রস্থ, না হয় উচ্চতা, না হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনোটাই হচ্ছে কিছুটা পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখো, আমি যদি এটার কথা চিন্তা করি, দেখো তো এইখানে একটা কপি করব, আমি একটা কপি করি, ধরো আচ্ছা ওকে, আচ্ছা এটা আমি একটু ডিলিট করে দিই, আমার অ্যাকচুয়ালি কপি হচ্ছে না, দরকার নাই, আমি এটা ডিলিট করে দিই। আরে জ্বালা যন্ত্রণা, দূর। যাই হোক, দেখো আমি আবার বস্তু আঁকি, মনে করেন এখানে আমার বস্তুটা ছিল, এখানে আমার এরকম বস্তুটা ছিল। সো পরবর্তীতে দেখেন এই বস্তুটাই যদি আমি এখানে বসাই, দেখেন সে কিছুটা, দেখেন এখানে সে, দেখেন তো এতটুকু পরিমাণ কি হয়েছে, এই এতটুকু পরিমাণ সে বৃদ্ধি পাইছে। তার মানে তার এই বৃদ্ধিটা কি হবে? এই দৈর্ঘ্য, না হয় প্রস্থ, না হয় উচ্চতা, অথবা অথবা অর আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনোটাই কিছুটা পরিবর্তন আমার লক্ষ্য করতে পারবো, মানে এর জিনিসটা হচ্ছে বৃদ্ধি পাবে। সো আপনাদের বইতে একটা বল দেওয়া আছে, ঠিক আছে, এরকম আপনার একটা স্ট্যান্ড দেওয়া আছে, এরকম আপনাদের বইতে এরকম একটা স্ট্যান্ড দেওয়া আছে, এই স্ট্যান্ডের সাথে হচ্ছে একটা হচ্ছে গোলক, গোল আকৃতি একটা লোহার বল দেওয়া আছে, গোল আকৃতি একটা লোহার বল দেওয়া আছে। এই গোল আকৃতি লোহার বলে আপনি কি করছেন? এই গোল আকৃতি লোহার বলে আপনি কিছুটা হিট দিছেন, হিট দেওয়ার পরে এই গোল আকৃতি লোহার বলের আপনার আয়তন, এটা তো আর দৈর্ঘ্য বস্তু উচ্চতা নাই, এটার আয়তন, এর আয়তন কি হয়েছে? কিছুটা বেড়ে গেছে। এই যে বেড়ে গেছে, সেটা কার কারণে বাড়ছে? তাপের কারণে বাড়ছে। সো এখান থেকে দেখা যায় তাপের প্রভাবে পদার্থের প্রসারণ অ্যাকচুয়ালি সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে আর্দ্রতা এবং বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব। আর্দ্রতা কি আর অ্যাকচুয়ালি বায়ুচাপ কি, এটা এখন আমাদের আগে জানতে হবে। সো দেখেন, আগে আমি বোঝানোর ট্রাই করব যে অ্যাকচুয়ালি বায়ুচাপ বলতে কি বোঝায়। বায়ু চাপ বলতে কি বোঝায়? মনে করেন আমি একটা পাত্র নিলাম,
আমি এটাকে পাত্রের সাথে তুলনা করে দেখাবো আপনাকে। দেখেন আমি একটা পাত্র নিলাম, খালি পাত্র। এই খালি পাত্রে কি অবশ্যই হচ্ছে বায়ুকণা আছে, খালি পাত্রে আমার এখানে বায়ুকণা আছে, মনে করেন এরকম বায়ুকণা আছে। এবং আমরা জানি যে বায়ুকণার মধ্যে যে এই কণাগুলোর কি কোনো ফিক্সড কোনো স্ট্রাকচার আছে? স্ট্রাকচার কোনো নাই। কেন নাই? কারণ এই কণাগুলোর মধ্যে যে গাঠনিক যে স্ট্রাকচারটা এটা খুবই দুর্বল, অনেক বেশি দুর্বল। যেহেতু খুবই দুর্বল তাই এটা কোনো ফিক্সড কোনো স্ট্রাকচার ফার্স্টে নাই। তার মানে এখানে যেহেতু ফিক্সড স্ট্রাকচার নাই, এই কণাগুলো কি করতে পারে? মনে রাখবেন এই কণাগুলো খুব দ্রুত ছোটাছুটি করে, কেমন ব্যাপারটা? মনে করলেন আমি যদি কঠিন পদার্থ নেই, একটা কণা আরেকটা কণাকে একটা গাঠনিক একটা স্ট্রাকচারের মধ্যে থাকে, শক্তিশালী স্ট্রাকচারের মধ্যে, এই কণাগুলো চাইলেই না ছোটাছুটি করতে পারে না। ওরা একটা নির্দিষ্ট যেহেতু স্ট্রাকচার আছে চাইলে ছোটাছুটি করতে পারে না। আবার তরল পদার্থের ক্ষেত্রে কঠিনের তুলনায় তার স্ট্রাকচারটা কি হয়? কণাগুলোর কিছুটা দুর্বল হয়। সো এইখানে সে কঠিন পদার্থ যেহেতু একদমই পারে না, তরল পদার্থে কিছুটা সে ছোটাছুটি করতে পারে। আর বায়বীয় পদার্থে যেহেতু কোনো স্ট্রাকচারই নাই, ওর কণাগুলো হচ্ছে ইচ্ছা মতো সে ছোটাছুটি করতে পারতেছে। যখন সে ইচ্ছা মতো ছোটাছুটি করতে পারতেছে তখন কি হয়? মনে করেন এই যে পাত্রটা না, এই পাত্রর গায়ে সে এরকম ধাক্কা দেয়। এই কণাটা মনে করেন পাত্রের গায়ে এভাবে ধাক্কা দিল, তারপরে হচ্ছে এই কণাটা মনে করেন পাত্রের গায়ে এভাবে ধাক্কা দিল, এই কণাটা মনে করেন পাত্রের গায়ে এভাবে ধাক্কা দিল, এই কণাটা পাত্রের গায়ে এভাবে ধাক্কা দিল। এভাবে পাত্রের গায়ে সে নিয়মিত একটা ধাক্কা দিচ্ছে। এখানে ধাক্কা দেওয়া মানে মনে রাখবেন, এখানে ধাক্কা দেওয়া মানে অ্যাকচুয়ালি সে বল প্রয়োগ করতেছে। এবং আরেকটু স্পেসিফিকলি মাথায় রাখেন, এই বলটা সে লম্বভাবে প্রয়োগ করে। দেখেন আমি যদি এই কণার ক্ষেত্রে চিন্তা করি, আমার পাত্রটা ছিল এরকম, কণাটা তাকে ধাক্কা দিচ্ছে এরকম বলে দিচ্ছে। তার মানে এই যে ধাক্কা দিচ্ছে পাত্র, এখানে ধাক্কা দেওয়ার দিকটা এখানে, ঠিক আছে? বলটা আমাকে এভাবে ধাক্কা দিচ্ছে, দেখেন তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা দিচ্ছে না? দেখেন তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধাক্কা দিচ্ছে না? তার মানে এই বলটা অ্যাকচুয়ালি আমাদের 90 ডিগ্রি বা লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, 90 ডিগ্রি বা লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। ফলে এখানে কি তৈরি হচ্ছে? আমার চাপ তৈরি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আমার চাপ তৈরি হচ্ছে। এবং এই চাপটা কার? কোন মাধ্যমের? বায়ু মাধ্যমের। এই চাপটা অ্যাকচুয়ালি কার মাধ্যমে তৈরি হচ্ছে? আমাদের বায়ু মাধ্যমে থাকা কণাগুলোর মাধ্যমে চাপ তৈরি হচ্ছে। তাই এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারবো? বায়ু চাপ বলতে পারবো। সো বায়ু চাপের কনসেপ্টটা আশা করি আপনারা ঠিকঠাকভাবে ধরতে পারছেন। এবার আমি বলতে চাচ্ছি আর্দ্রতা কাকে বলে। এখন পয়েন্ট হচ্ছে আর্দ্রতা কাকে বলে ভাইয়া? আসেন আমার এই বায়ুমণ্ডলটাকে আমি ছোট্ট একটা পাত্রের সাথে তুলনা করতে চাচ্ছি। এই বায়ুমণ্ডলে দেখেন তো আমাদের যে নদী নালা খাল বিলগুলো আছে, এখান থেকে কিছু পরিমাণ বায়ু কি জলীয় বাষ্পে কনভার্ট হয়? হ্যাঁ, অবশ্যই জলীয় বাষ্পে কনভার্ট হচ্ছে। সো আমি ধরলাম এখানকার এই জলীয় বাষ্প যে নদী নালা খাল বিল পানি থেকে সে তৈরি হয়েছে, এগুলো ছিল আমার জলীয় বাষ্প, এবং মনে করেন আমার বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি অনেক বেশি থাকে, ওর যে তাপমাত্রা বেশি, এই কারণে কি নদী নালা খাল বিল থেকে বেশি পরিমাণে বায়ু জলীয় বাষ্পে যাবে। আমার তাপমাত্রা যদি অনেক বেশি থাকে তাহলে নদী নালা খাল বিল থেকে বাতাস বা নদী নালা খাল বিল থেকে পানি সে জলীয় বাষ্পতে বেশি পরিমাণে পরিণত হবে। তার মানে বেশি পরিমাণে যদি পরিণত হয় তাহলে আমার বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে না? জলীয় বাষ্পের পরিমাণ এখানে কি বেড়ে যাচ্ছে না? দেখো তো বেড়ে যাচ্ছে না? এখন যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, আমরা যে ঘামতেছি,
আমরা যে সোয়েটিং করতেছি, পরিবেশ কি আমাদের এই যে সোয়েটটাকে কি সে নিয়ে নিতে পারবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। তোমার কাছে আছেই হচ্ছে 2 লিটার কোকের বোতল, মোজোর বোতল ধরো, তুমি সর্বোচ্চ খাইতেই পারো 2 লিটার মোজোর বোতল। তোমাকে কেউ যদি এখন বলে যে নাও 10 লিটার মোজোর বোতল নাও, এখনই খেয়ে শেষ করো, তুমি কি পারবা? তুমি তো বমি করে দিবা। এটা অনেকটা এরকম যে আমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, নদী নালা খাল বিল থেকে আমার পানি জলীয় বাষ্পে বেশি পরিমাণে কনভার্ট হচ্ছে, তখন আমার পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ অলরেডি বেশি আছে, অলরেডি বেশি আছে। এখন যখন আমরা ঘামতেছি, আমাদের ঘামগুলো জলীয় বাষ্প অ্যাকচুয়ালি শোষণ করতে পারতেছে, সরি পরিবেশ নিতে পারতেছে না, কারণ ওর কাছে অনেক পরিমাণ জলীয় বাষ্প আছে, ঠিক আছে। আর যখন শীতকালে কি টেম্পারেচার কম থাকে, নদী নালা খাল বিল থেকে হচ্ছে আমার জলীয় বাষ্প কম হয়, জলীয় বাষ্প কম তৈরি হয়, তার মানে পরিবেশে জলীয় বাষ্পের শর্টেজ থাকে। এই কারণে আমরা যত কাজ করি ঘামি না কেন, আমাদের কি হয়, আমাদের ঘামগুলো জলীয় বাষ্প পরিবেশে নিয়ে নিতে পারে, জলীয় বাষ্প আকারে পরিবেশ ঘামটাকে নিয়ে নেয়, এই কারণে আমাদের বডি শুষ্ক থাকে। বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পরিবেশ, এই পরিবেশে যে জলীয় বাষ্প রইছে বা জলীয় বাষ্প ধারণ করছে, এইটাকেই আমরা অনেক সময় আর্দ্রতা হিসাবে প্রকাশ করে থাকি, অর্থাৎ পরিবেশে আমার কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে, ঠিক আছে। এটাকে আমরা কি হিসেবে বলে থাকি? আমাদের আর্দ্রতা হিসেবে বলে থাকি। তাহলে এই কনসেপ্টটা মাথায় ঢুকবে, ঠিক আছে। যখনই বলবে যে আমাদের গ্রীষ্মকাল, মাথায় ঘুরবে ভাইয়া নদী নালা খাল বিলের টেম্পারেচার বেশি, নদী নালা খাল বিল থেকে পানি বেশি পরিমাণে পরিবেশে জলীয় বাষ্প হিসাবে যুক্ত হবে, তার মানে পরিবেশে তো জলীয় বাষ্প বেশিই আছে, সুতরাং কি হচ্ছে, আমাদের যে ঘামগুলা পরিবেশ নিতে পারতেছে না। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি শীতকাল বলে আপনার মাথায় থাকবে যে আমার পরিবেশে টেম্পারেচার কম, পরিবেশে যেহেতু টেম্পারেচার কম, তাহলে পরিবেশে হচ্ছে আমার যে ঘামগুলা হচ্ছে পরিবেশে সে নিয়ে নিতে পারতেছে, তার মানে এখান থেকে হচ্ছে আমার পরিবেশে আমার হচ্ছে শরীরে ঘামগুলা আর থাকতেছে না, ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি। সো আশা করি এই পার্টটা আপনারা ধরতে পারছেন। সো চলেন আমাদের শেষ পার্ট, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনটা কিভাবে হচ্ছে, এখানে 3টা প্রসেস আপনাকে অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে। কি কি প্রসেস বলেন তো? আচ্ছা, তাহলে 3টা স্টেপ কি কি বা প্রসেস কি কি? তাপ পরিবহন, তাপ পরিচলন, তাপ বিকিরণ। সো প্রথম আমরা দেখব তাপ পরিবহন কি জিনিস। তাপ পরিবহন কি জিনিস মনে করেন, আপনাদের বইয়ের উদাহরণ দিচ্ছি। এটা মনে করেন একটা পাত্র, এই পাত্রটা খুবই উত্তপ্ত, গরম, পাত্রটা খুবই গরম, এবং পাত্রের কণাগুলোও কি হবে, পাত্রের মধ্যে থাকা কণাগুলো খুবই উত্তপ্ত অবস্থায় থাকবে বা গরম অবস্থায় থাকবে, তাই না? পাত্রের কণাগুলোর মধ্যে থাকা কণাগুলো খুব গরম অবস্থায় থাকবে, এবং গরম অবস্থায় থাকা মানে কি, এটার অ্যাকচুয়ালি তার কি বেশি ভাইয়া? শক্তি বেশি, শক্তি বেশি। আর শক্তি বেশি থাকা মানে কি, তাপ তার বেশি, ঠিক আছে। এবার চিন্তা করেন, আমি যদি একটা চামচ নিয়ে আসি তার পাশে, চামচ যদি আমি একটা নিয়ে আসি, এখানে একটা চামচ নিয়ে আসি, তাহলে এই চামচটা কি আছে? ঠান্ডা অবস্থায় আছে না? এই চামচটা কি আছে ভাইয়া? ঠান্ডা অবস্থায় আছে, তার মানে তার শক্তি কম, তার শক্তি কম, এবং তার কি বেশি ভাইয়া? তাপও কম। শক্তি কম মানে তাপও কম। এখন আপনি চিন্তা করেন, যখন সে গরম, এই কণাগুলো কি হচ্ছে? এই কণাগুলো কি তার জায়গা পরিবর্তন করবে? না। এই আমরা জানি কঠিন পদার্থে কণাগুলোর গঠন কি হয়? খুবই শক্তিশালী হয়। কঠিন পদার্থে কণাগুলোর গঠন খুবই শক্তিশালী হয়, তার মানে আপনি জানেন এই কণাগুলো কি করবে? এই কণাগুলো তার জায়গা পরিবর্তন করবে না, ঠিক আছে। কণাগুলো তার জায়গা পরিবর্তন করতেছে না, কণাগুলো যেহেতু তার জায়গা পরিবর্তন করতেছে না, তার মানে আপনি এখানে বলতে পারেন যে তাহলে এই গরম পাত্রটার মাঝে যদি ঠান্ডা বস্তুটাকে নিয়ে আসি, তাহলে তার মধ্যে কিভাবে হচ্ছে আপনার তাপটা পরিবাহিত হবে। একটু আগেই দেখছি, আমি আবার বলতেছি,
যে ও কি করবে, তার নিজের জায়গা থেকে কম্পন দিবে, তার নিজের জায়গা থেকে অ্যাকচুয়ালি এইভাবে কম্পন দিচ্ছে, এরকম কম্পন দিচ্ছে নিজের জায়গা থেকে, ঠিক আছে। এই কম্পনগুলো কি হবে, একটু আগে দেখছি কম্পনগুলো এক কণা থেকে আরেক কণা, তার কণা থেকে তার পরের কণা, তারপর পরের কণা থেকে তার পরের কণা, এভাবে সঞ্চালিত হবে। সঞ্চালিত হতে হতে যখন এই চামচে এসে পড়বে, যখন এই চামচে এসে পড়বে, সুন্দর মতো তার এই কম্পনটা বা শক্তিটা চামচকে দিয়ে দিবে, তার কম্পনটা বা শক্তিটা সুন্দর মতো চামচে দিয়ে দিবে। তার মানে শক্তি যখন চামচে দিয়ে দিচ্ছে, তাপও তো চামচে দিয়ে দিবে, তাপও তো চামচে দিয়ে দিবে। তার মানে কিছুক্ষণ পরে দেখা যায় চামচটাও আস্তে আস্তে গরম হতে চলছে, আস্তে আস্তে গরম হওয়া শুরু করে দিয়েছে। তার মানে এখানে তাপের পরিবহনটা কি হলো, প্রথম কথা তাপের পরিবহন হওয়ার জন্য কণাগুলো স্থায়ী পরিবর্তন হবে না। কারণ দেখেন ও যখন কম্পিত হচ্ছে, ও কিন্তু স্থায়ীভাবে পরিবর্তন হয় নাই, ও তার পাশের কণাকে কম্পন দিয়ে সে আবার আগের জায়গায় চলে আসছে। ওর এই যে কম্পন ডান বাম বা আপ আপ ডাউন যেই কম্পনই দেখান, সে তার পাশের কণাকে কম্পন দিয়ে নিজে আবার আগের জায়গায় চলে আসছে। আবার তার পাশের কণা কম্পন দিচ্ছিল, সে তার পাশের কণাকে কম্পন দিয়ে আবার আগের জায়গায় চলে আসছে। তার মানে এখানে কোনো স্থায়ী পরিবর্তন হয় নাই। ওকে, এবং দেখা যাচ্ছে এই কম্পনের সঞ্চালনের মাধ্যমে যে বস্তুটা এটার সংস্পর্শে চলে আসছে, ওই বস্তুটার মাঝেও কম্পনের জেনারেট হয়েছে, ওই বস্তুর মাঝেও তাপের জেনারেট হয়েছে, ওই বস্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়ায় দিছে। এটাই হচ্ছে আমাদের তাপের পরিবহন। এবার হচ্ছে আমাদের তাপের পরিচলন। তাপ পরিচলন, এখন সহজ বাংলা ভাষায় তাপ পরিবহন হবে কঠিন পদার্থে, সহজ বাংলা ভাষায় তাপ পরিবহন হবে অ্যাকচুয়ালি কঠিন পদার্থে, আর সহজ বাংলা ভাষায় তাপ পরিচলন হবে তরল আর বায়বীয় পদার্থে, তরল আর বায়বীয় পদার্থে। কিভাবে দেখেন, এখানে মনে করেন আপনি একটা পাত্র নিছেন, এখানে একটা পাত্র নিছেন, এই পাত্রের মধ্যে আপনার পানি আছে, এই আমার পানি আছে, ঠিক আছে। এই পানির মধ্যে কি কণা আছে না ভাইয়া, এই পানির মধ্যে কি ভাইয়া কণা আছে না, সো কণা আছে পানির মধ্যে। এই পানির মধ্যে কণা আছে, এই কণাগুলো কি কোনো কঠিন পদার্থের মতো খুবই শক্তিশালী গঠন নিয়ে আছে না, কণাগুলো কিন্তু কঠিন পদার্থের মতো কোনো শক্তিশালী গঠন নিয়ে নাই। এই কারণে পাত্রের আকার যা হচ্ছে পানির আকার আমার সেম হচ্ছে। এখন আমি যখন হিট দিব, এই বান্দাকে যখন আমি অ্যাকচুয়ালি হিট দিব, এই বান্দাকে অ্যাকচুয়ালি আমি যখন হিট দিচ্ছি, তখন কি হবে, এই হিটটা প্রথমে এই যে সারফেসটা আছে না, এই সারফেসের কাছাকাছি যে অণুগুলো আছে, এই সারফেসের কাছাকাছি যে অণুগুলো আছে, এই অণুগুলোর মাঝে চলে যাবে। এই অণুগুলোর মাঝে যদি হিট চলে যায়, সে কম্পন পাবে না, শক্তি পাবে বা কম্পন পাবে, সে আপ ডাউন করবে, সে সুন্দর মতো উপরের দিকে চলে যাবে। হিট পে তাপ পাওয়া মানে কি, তার মধ্যে শক্তি জেনারেট হয়েছে, সে এখন আরো দ্রুত গতিতে ছোটাছুটি করতে পারবে, ছোটাছুটি করতে করতে সে একদম উপরে চলে যাবে। আর এই কণা কি হিট পাইছিল না, এ ঠান্ডা ছিল, সে আবার নিচে চলে আসবে, সে আবার সুন্দর মতো নিচে চলে আসতেছে। তবে নিচে আসার পরে এই পাত্র বা এই স্মলার, এই যে আপনার নিচের সারফেস, এই সারফেসের সংস্পর্শে এসে যখন নিচে চলে আসলো, সংস্পর্শে চলে আসলো, সেই কণা এবার আবার হিট পাবে, এই কণা আবার হিট পাবে, হিট পেয়ে শক্তি পেয়ে সে আবার দ্রুত গতিতে ছোটাছুটি করবে, সে আবার উপরে চলে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে যারা এই সারফেসের সংস্পর্শে আসতেছে তারা শক্তি পাচ্ছে, শক্তি পেয়ে খুব দ্রুত ছোটাছুটি করতেছে, উপরে উঠে যাচ্ছে, তার জায়গা পূরণ করার জন্য আরেকটা কণা চলে আসছে, সেও শক্তি পাচ্ছে, উপরে চলে যাচ্ছে। উপরে যখন সে যাচ্ছে তখন কিন্তু একটা সার্টেন টাইম তাকে ওখানে থাকতে হচ্ছে, কারণ থাকতে হচ্ছে কেন, সে ওই পরিবেশে কি তার এই যে শক্তিটা সে একটুখানি রিডিউস করে দিচ্ছে পরিবেশ। কারণ দেখেন না, ধোঁয়াটা কোথা থেকে উঠে ভাইয়া, ধোঁয়াটা অ্যাকচুয়ালি কোথার থেকে উঠে, কণাগুলো কিছুটা পরিমাণ শক্তি রিডিউস করে দেয়, যখন তার শক্তি রিডিউস হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, সে আস্তে আস্তে আবার নিচে নামতেছে, আবার এটা সারফেসে
সংস্পর্শে আসতেছে, আবার হিট পাচ্ছে, আবার উপরে যাচ্ছে। এইভাবে করে আমার যে কণাগুলো, এই কণাগুলো তার স্থান পরিবর্তনের মাধ্যমে আমার শক্তির যে পাস, শক্তির যে সঞ্চালন বা শক্তির প্রদান, এই শক্তির প্রদানটা তারা পেয়ে থাকে। বুঝতে পারছেন? তার মানে এখানে কণাগুলোর স্থায়ী পরিবর্তনের মাধ্যমে আমার এই শক্তির সঞ্চালনটা সম্পন্ন হয়। সেম এজ বায়বীয় পদার্থের জন্য আমার সেম হবে, কারণ বায়বীয় পদার্থ আরো দ্রুত ছোটাছুটি করতে পারে, ওরে হিট দিলে তো ও ফাটায় ফাটায় ফেলাবে, এরকম অবস্থা। ঠিক আছে, লাস্টের পার্টটা হচ্ছে আমাদের তাপ বিকিরণ। তাপ বিকিরণ। এখন তাপ বিকিরণ কি জিনিস ভাইয়া? তাপ বিকিরণের ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে মনে করেন যে তাপ বিকিরণ বোঝার জন্য আপনার দুইটা কনসেপ্ট মাথায় থাকা লাগবে। একটা হচ্ছে তাপ বিকিরণের মধ্যে আসছে, একটা হচ্ছে বিকিরণ, একটা ছিল আমার শোষণ। এখন বিকিরণ কি জিনিস, শোষণ কি জিনিস, এখানে দুইটা কনসেপ্ট আপনাকে বলে দেওয়া আছে বইতে। আচ্ছা, বিকিরণের ব্যাপারটা মনে করেন আমার সূর্য, এটা মনে করেন আমার সূর্য। এই সূর্য কি চারপাশে আলো ছড়ায় দেয়? এই সূর্য কি চারপাশে আলো ছড়ায় দেয় না? এই যে সহজ বাংলা ভাষায় সে তার আলো চারদিকে ছড়িয়ে দিচ্ছে, সে তার আলো চারদিকে ছড়িয়ে দিচ্ছে, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বিকিরণ বলা হয়। যদিও আপনাদের বিকিরণের খুব ডিপ কনসেপ্ট দেওয়া নাই, এই কারণে আমাকে এইভাবে বলতে হচ্ছে, বাট বিকিরণ অনেকটা এরকম না, বিকিরণের আরো অনেক হচ্ছে ডিপ অ্যানালাইসিস আছে, যেটা আপনি পরবর্তী পর্যায়ে গিয়ে যেতে পারবেন। বাট সহজ বাংলা ভাষায় বলতেছি যে এইখানে এই সূর্য আলো চারপাশে এই যে ছড়িয়ে দিচ্ছে, সূর্য যে আলো চারপাশে ছড়িয়ে দিচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি আমরা বিকিরণ হিসাবে গ্রহণ করি, এটাকে অ্যাকচুয়ালি আমরা বিকিরণ হিসাবে বলে থাকি। ঠিক আছে, মনে করেন এখানে একটা ফুল আছে, একটা গোলাপ ফুল আছে, এখানে মনে করেন এখানে মনে করেন একটা গোলাপ ফুল আছে। ঠিক আছে, গোলাপ ফুল আছে, সূর্য থেকে যে আলোটা আসতেছে, সূর্য থেকে যে আমার আলোটা আসতেছে, এই আলো সে সম্পূর্ণরূপে নিজের মধ্যে নিয়ে নিছে। আলো সম্পূর্ণরূপে নিজের মধ্যে নিয়ে নিছে, নিজের মধ্যে নিয়ে নিছে, এই প্রক্রিয়াটাকে বলা হবে আমাদের শোষণ। এই প্রক্রিয়াটাকে বলা হবে আমাদের শোষণ। ঠিক আছে, মনে করেন জিনিসটা এইভাবে বলা যায় যে মনে করেন আপনাকে হচ্ছে কেউ বলছে যে আপনাকে 10 টাকা দেওয়া হলো, আপনি চাইলে 10 টাকা নিজের কাছেও রাখতে পারেন, কিছু টাকা আপনার আশেপাশে বন্ধুদেরও দিতে পারেন, কিন্তু আপনি কি করলেন, পুরো 10 টাকাটা নিজের কাছে রেখে দিলেন। সম্পূর্ণরূপে 10 টাকাটা আপনি নিজের কাছে রেখে দিলেন, তার মানে বলা যাবে আপনি সম্পূর্ণ 10 টাকা কি শোষণ করে ফেলছেন। কারণ আপনি চাইলে যদি 8 টাকা নিতেন, তাহলে বলতে পারতেন কি আমি 8 টাকা শোষণ করছি, বাকি 2 টাকা কি হইলো? কথা হচ্ছে এইটা, বাকি 2 টাকা কি হইলো? আপনি চারপাশে ছড়াই দিচ্ছেন না, আপনার চারপাশে বন্ধুদের মাঝে হাফ করে দিচ্ছেন না, তার মানে কি হয়েছে? চারপাশে ছড়াই দেওয়া মানে কি? বিকিরণ। কথাটা ধরতে পারছেন? 10 টাকা সম্পূর্ণ আপনি নিয়ে নিছেন, সম্পূর্ণরূপে আপনি শোষণ করছেন। এই 10 টাকার মধ্যে 8 টাকা আপনি নিছেন, তার মানে আপনি 8 টাকা শোষণ করছেন, 2 টাকা সবার মাঝে বিলাই দিছেন, তার মানে ছড়িয়ে দিছেন, তার মানে 2 টাকা আপনি কি করছেন? বিকিরণ করছেন। এটা হচ্ছে মোটামুটি এই শোষণ বা বিকিরণের কনসেপ্টটা মাথায় রাখার মতো জিনিস। ঠিক আছে, এই উদাহরণটা পরবর্তীতে কি হবে, যখন আপনি উদাহরণটা মনে রাখবেন, তখন আপনি যদি শোষণ বিকিরণ ভুলেও যান, তাহলে এই জিনিসটা আপনাকে বারবার মনে করাবে। আবার মনে করেন যে আমাদের সূর্যতে আলো কিভাবে তৈরি হয়? সূর্যের মধ্যে যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস আছে, হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস আছে, এই দুটা রিয়াকশন করে,
রিঅ্যাকশন করে আমার আলো আর তাপ উৎপন্ন করে। এই আলোটা কি কোনো মাধ্যম ছাড়াই আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়? আপনি জানেন আলোটা কোনো মাধ্যম ছাড়াই আমার পৃথিবীতে এসে পৌঁছাচ্ছিল। তার মানে কি সূর্য চারপাশে আলোটা ছড়াই দিছে এবং মাধ্যম ছাড়া পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, মানে আমরা আলো বিকিরণ পাচ্ছি, আলোর বিকিরণ পাচ্ছি। এখন আপনি যদি মনে করেন আমি সব আলো নিজের কাছে নিয়ে নেন, তার মানে আপনি সম্পূর্ণ আলো শোষণ করে ফেলছেন। সো এই যে বিকিরণ আর শোষণের কনসেপ্টটা আশা করি আপনারা পিক করতে পারছেন। সো মোটামুটি আমাদের কিন্তু কনসেপচুয়াল যে আলোচনা, এই কনসেপচুয়াল আলোচনা আমরা ভালো মতো দেখছি, আমরা খুব ভালো মতো আমার কনসেপচুয়াল আলোচনা দেখছি এবং আশা করি এই ক্লাসটা করার পরে আপনাদের কনসেপ্টের কোনো রকম সমস্যাই হবে না। একদম টেনশন ফ্রি ভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন, টেনশন ফ্রি ভাবে আপনি পরীক্ষায় বসতে পারবেন এবং যা যা বলতে পারছি আশা করি আপনারা 100% গ্র্যাব করতে পারছেন। সো চলো আমরা এখন পরবর্তী পার্টে চলে যাই। এখানে কি বলা হয়েছে? শূন্যস্থান। তরল এবং বায়বীয় মাধ্যমে তাপ ড্যাশ প্রক্রিয়া সঞ্চালিত হয়। তরল এবং বায়বীয় মাধ্যমে তাপ কি বলতো? পরিচলন। এই পরিচলন প্রক্রিয়া সম্পন্ন হবে স্বাভাবিকভাবে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়। বিশুদ্ধ পানি ফুটে যেটা বাষ্পে পরিণত হচ্ছে সেই তাপমাত্রাকে বলা হবে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, তাকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? এটা মাথায় রাখবা, আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 32 ডিগ্রি ফারেনহাইট, সরি। তারপর এখানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর কম ড্যাশ থাকে, বায়ুর কম চাপ থাকে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন তাপ ও তাপমাত্রার পার্থক্য। ওকে, তাপ ও তাপমাত্রার পার্থক্য এখানে কি বলা হয়েছে? আমরা তাপ কি আমরা জানি এক প্রকার শক্তি, যেখানে তাপমাত্রা কি করবে? নির্ধারণ করবে কে তাপ দিবে কে তাপ নিবে। এর একক কি? জুল। এটার একক সেলসিয়াস হইতে পারে, ফারেনহাইট হইতে পারে, আমরা দেখছি। তাপকে মনে রাখবেন কখনো পরিমাপ করা যায় না, বাট তাপমাত্রাকে পরিমাপ করা যায়। ঠিক আছে, তাপমাত্রাকে সে পরিমাপ করতে পারবে। ওকে, তারপরে এখানে বলা হয়েছে দেখেন আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে দাঁড়ালে হাত রাখলে তার চেয়ে বেশি গরম লাগে। কেন? প্রথম কথা, আপনি যখন আগুনের পাশে দাঁড়াবেন এই আগুনের যে হিট এটা আপনার কাছে আসবে অ্যাকচুয়ালি বিকিরণ পদ্ধতিতে। আর আগুনের উপর ঠিক হাত রাখলে, উপরে ঠিক হাত রাখলে আপনার হাতে যে তাপটা আসবে ওই তাপটা আসবে অ্যাকচুয়ালি পরিচলন পদ্ধতিতে। মনে রাখবেন এখানে পরিচলন পদ্ধতিতে আমাদের বেশি পরিমাণে হিট জেনারেট হইতে পারে। এই কারণেই আমরা আগুনের উপর হাত রাখলে খুব বেশি পরিমাণে হিট পাই। বাট বিকিরণ পদ্ধতিতে আমাদের হিট জেনারেট হওয়ার জন্য একটু টাইমের দরকার হবে, কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ড হলেও টাইম বেশি লাগে। এই কারণে আমরা হাতটা কিছুটা কম গরম পাই। সো এই কোশ্চেনটা আমাদের মাথায় ঢুকছে। ঠিক আছে, মাথায় ঢুকছে। তার মানে আগুনের পাশে দাঁড়ালে কি হবে? বিকিরণ। আগুনের উপর হাত দাঁড়ালে কোন প্রসেসে হচ্ছে? পরিচলন প্রসেসে তাপটা খুব বেশি পরিমাণ হিট জেনারেট করতে পারে, মানে হিট জেনারেট মানে তাপের সঞ্চালনটা বেশি হইতে পারে, এই কারণে বেশি লাগতেছে। বিকিরণ প্রসেসে তাপ সঞ্চালনটা কিছুটা ওটার তুলনায় কিছুটা কম হয়ে দেখে আগুনের তাপটা আমাদের কম লাগতেছে। ওকে, এবার আসেন রান্না করার সময় গরম হাঁড়ি খালি হাতে ধরা যায় না কেন বা ধরা হয় না কেন? আপনি মনে করেন আমি একটা হাঁড়ি আঁকলাম, এটা একটা হাঁড়ি আঁকলাম, ঠিক আছে। এবার দেখেন রান্না করার সময় গরম হাঁড়ি, এখানে আপনি যদি এখন হিট দেন, তার মানে এই হিটের ফলে আমার এই লোয়ার সারফেসে থাকা যে অণুগুলা আছে এই অণুগুলা কি হবে? এনার্জি পাবে, শক্তি পাবে, তাপ পাবে। তার মানে
এই সারফেসের অণুগুলো কি পাবে, অ্যাকচুয়ালি আমাদের তাপ পাবে। এবং এই সারফেসের সাথেও তো এই সারফেস অ্যাটাচড, এই সারফেসের সাথেও তো আমার এই সারফেস অ্যাটাচড, তার মানে এটা যদি তাপ পায় এটাকে একটা খুব স্ট্রং একটা হচ্ছে কি গঠন তৈরি করছে না, খুব শক্তিশালী গঠন তৈরি করছে না। সো এটা যদি হিট পায় তাহলে এটাও কি পাবে, তাপ পাবে। এটাও কি পাবে, তাপ পাবে। সমান পরিমাণ তাপ পাচ্ছে। যখন সমান পরিমাণ তাপ পাচ্ছে, এই বান্দা দুইটা তো গরম অবস্থায় আছে, খালি হাতে ধরলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খালি হাতে ধরলে তো ভাইয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমাদের কাপড়ের টুকরা দিয়ে আমাদের এই পাত্রটা ধরতে হবে। কেননা কাপড়ের টুকরা কি করে বলেন তো, তাপ অপরিবাহী। কাপড়ের টুকরা অ্যাকচুয়ালি তাপ অপরিবাহী, অর্থাৎ এর মধ্যে দিয়ে আপনি তাপের কোনো কিছু পাস করাইতে পারবেন না, অর্থাৎ তাপের ওই কাপড়ের টুকরা কোনো তাপ নিবেই না। ও তাপ অপরিবাহী মানে ও কোনো তাপ নিবেই না, যদি তাপই না নেয় তাতে ও গরম হবে না। এই কারণে আপনার সুন্দর মতো ধরে আপনি ওটাকে ইউজ করতে পারবেন। ওকে, তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলের চাপ কেন কমে যায়? ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলের চাপ কেন কমে যায়? মাথায় রাখবেন তাপমাত্রা বায়ুমণ্ডলের চাপের সাথে বা তাপমাত্রা চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি তাপমাত্রা আর চাপ, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আপনি যদি তাপমাত্রা বাড়ান চাপের মান অটোমেটিকলি কি হয়ে যাবে ভাইয়া, কমে যাবে। কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে একটা বাড়লে আরেকটা কমে যাবে, একটি বাড়লে আরেকটি কমে যাবে। ঠিক আছে, এবার তাপমাত্রা যদি কমান চাপের মান অটোমেটিকলি বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। ওকে, এখানে দেখেন বলা হয়েছে কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসেবে কাজ করবে? ধূলিকণা বায়ুমণ্ডলে ভালো শোষক হিসেবে কাজ করতেছে। এরপরে কি দেওয়া আছে, তাপমাত্রার বৈশিষ্ট্য কোনটি? এটি অনুভব করা যায়, জীবনেও না, তাপ অনুভব করা যায়, পরিমাপযোগ্য 100%, বিভিন্ন স্কেল ইউজ করি। এক ধরনের শক্তি, জীবনেও না, তাপ এক প্রকার শক্তি, বল প্রয়োগে বাধা দেয়, জীবনেও না। তার মানে এই 2 নাম্বার কোশ্চেনটা আমরা ধরতে পারছি। এখানে দেখেন আপনাকে কি বলে দেওয়া আছে, এটা এই চিত্রে একটা পাত্র আছে, বি চিত্রে একটা পাত্র আছে। দেখেন এই চিত্রে কত ডিগ্রি সেলসিয়াস আছে? এই চিত্রে দেওয়া আছে আমার 32 ডিগ্রি সেলসিয়াস। এবার বি চিত্রে দেখেন আমার কত ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে? 86 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে। আমরা যদি কোনোভাবে, আমরা কিন্তু কোশ্চেন জানি না কি আছে, আমরা যদি কোনোভাবে এই দুইটা তুলনা আমি বের করতে চাই যে কোনটার বেশি তাপমাত্রা কোনটার কম তাপমাত্রা, তাহলে তুলনা করার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া? দুইটাই আমার সেম প্যারামিটার রাখতে হবে। অর্থাৎ আপনি চাইলে এটাও ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন, এইটা ফারেনহাইটে যেহেতু আছে এটাও ফারেনহাইটে রাখতে পারেন। সো আমি কি করতে চাচ্ছি, আমি দুইটাকে একটা নির্দিষ্ট ডিগ্রি সেলসিয়াসে রাখতে চাচ্ছি। সো আপনি চিন্তা করেন, আমি 2 নং পাত্রের জন্য আমরা জানি কি C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এখানে F এর মান কতটুকু দেওয়া আছে? দেখেন 86 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তার মানে এখানে F এর মান আমি বসাবো অ্যাকচুয়ালি 86 ডিগ্রি। তার মানে C/5 86 মাইনাস 32/9। তার মানে এখানে C এর মান কি আসবে? এখানে ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে। তার মানে 86 মাইনাস 32/9 ইন্টু 5 কত ডিগ্রি আসতেছে দেখি আমরা। এখানে আসবে আমার হচ্ছে 86 মাইনাস 32/9 ইন্টু 5। এখানে আসবে আমার অ্যাকচুয়ালি 30 ডিগ্রি।
তার মানে 2 নং পাত্রে আমার কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ভাইয়া? 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তার মানে 1 নং পাত্র ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, 2 নং পাত্রের জন্য হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার চিত্রের থার্মোমিটারে, 2 নাম্বার চিত্রের থার্মোমিটার, 2 নাম্বার চিত্রের থার্মোমিটার কি ফারেনহাইটে আছে না? ফারেনহাইটে আছে। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কথা সত্য। মৌলিক ভাগ 200 না, ফারেনহাইটের জন্য মৌলিক ভাগ হবে 180, এইটা ভুল। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 232 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন এটা কিভাবে কি হচ্ছে আমি একটু আপনাদের একটু ব্যাখ্যা করব। এটা একটু ভালো মতো বুঝবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এটা আমি ইউজ করতেছি সেলসিয়াসের জন্য, সেলসিয়াস। এটা আমি ইউজ করতেছি হচ্ছে ফারেনহাইটের জন্য, ফারেনহাইটের জন্য। প্রথম কথা, আমার নিম্ন স্থিরাঙ্ক, আমাদের নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক মানে যেই তাপমাত্রায় বরফ পানি পরিণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আসবে আমার কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তারপরে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্কের সেলসিয়াস কত? মাথায় রাখবেন 100 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে আমার 212 ডিগ্রি ফারেনহাইট। মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান। এখন মৌলিক ব্যবধান কি জিনিস ভাইয়া? মৌলিক ব্যবধান হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে আপনি যদি নিম্ন স্থিরাঙ্ক বাদ দেন, ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে আপনি নিম্ন স্থিরাঙ্ক বাদ দেওয়ার পরে আপনি কতটুকু কি গ্যাপ পাচ্ছেন। ওকে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে আপনি নিম্ন স্থিরাঙ্ক বাদ দেন, তাহলে দেখেন আপনার কতটুকু পাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে দেখেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0, 100 মাইনাস 0 হচ্ছে কতটুকু আমার? 100। এবার দেখেন আমার এখানে ফারেনহাইটের জন্য ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 212 ডিগ্রি ফারেনহাইট, এখানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 212 মাইনাস 32 কত হচ্ছে দেখেন? 180। বুঝতে পারছেন? তার মানে আমার মৌলিক ব্যবধান যে 180, বুঝতে পারছেন? এই চারটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তার মানে আমার উত্তর হচ্ছে 1 আর 3, উত্তর হচ্ছে আমার অ্যাকচুয়ালি 1 আর 3। ওকে, এবার দেখেন এখানে বলা হয়েছে চিত্র 1 এবং চিত্র 2 এ তরলকে তাপীয় সংস্পর্শে আসলে, তাপীয় সংস্পর্শে মানে কি? দুইটাকে পাশাপাশি রাখা, দুইটাকে ভাইয়া পাশাপাশি রাখা অথবা মিশ্রিত করা, অথবা মিশ্রিত করে ফেলা। যদি এরকম হয় তাহলে আপনি দেখেন আপনার 1 নাম্বার চিত্রে ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, 2 নম্বরে হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস। 1 নাম্বার চিত্রে ছিল আমার কতটুকু ভাইয়া? 32 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর চিত্রে হচ্ছে আমার 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটার টেম্পারেচার বেশি, এটার আমার টেম্পারেচার তাপমাত্রা কি ভাইয়া? বেশি। যেহেতু তাপমাত্রা বেশি থাকবে, এই বান্দা তাপ দিবে, এই বান্দা তাপ দিবে। এই 30 ডিগ্রির টেম্পারেচার কি আমার কম না? তাপমাত্রা কি কম না? এই বান্দার তাপ আমার কি হবে ভাইয়া? এই বান্দার তাপ আমার নিবে। তাহলে দেখেন তাপের প্রবাহ চিত্র 1 থেকে 2 এর দিকে হবে। দেখেন তাপ দিচ্ছে কাকে? চিত্র 2 থেকে। তার মানে তাপের প্রবাহ চিত্র 1 থেকে 2 এর দিকে হবে। বুঝতে পারছেন? ওকে, সো আসেন এখন আমরা এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখেন বলা আছে শারমিন 7ম শ্রেণীতে পড়ে, একদিন সন্ধ্যায় সে জ্বর বোধ করলো। ওকে, পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা দেখলো কত ভাইয়া? 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে বলা হইলো শারমিন ফারেনহাইট স্কেলে জ্বরের তাপমাত্রা বুঝতে পারলো, সেন্টিগ্রেড স্কেল মানে সেলসিয়াস স্কেলেরটা সে বুঝতে পারলো না। তাই চিন্তিত হয়ে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা ভেবে বললো তার কি নাই? জ্বর নাই। প্রথমে কতে কি বলা হয়েছে আমি এটা একটু কপি করে নিব। ওকে, এবার দেখেন এখানে কি বলা হয়েছে, তাপমাত্রা কি। ওকে,
তাপমাত্রা কি, এখানে হচ্ছে তাপমাত্রা কি, তাপমাত্রা আমরা সবাই, আমি একটু আগে বলছি যে তাপমাত্রা হচ্ছে এমন একটা অবস্থা যা নির্ধারণ করবে কোন বস্তু তাপ দিবে না নিবে। শেষ। পারদ থার্মোমিটার ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। প্রথম কথা, পারদ থার্মোমিটার আপনার ব্যবহারের সুবিধা কি? প্রথম 1 নাম্বার ব্যবহারের সুবিধা হচ্ছে এটি অল্প পরিমাণ তাপ পেলেও বা অল্প পরিমাণ শক্তি পেলেও তার কি বরাবর তার আয়তন সে খুব সুন্দর মতো বৃদ্ধি করতে পারে, খুব বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, এটা বুঝতে পারছি নাকি? এটা কি বুঝতে পারছি নাকি বলেন তো? যদি না বুঝে থাকেন এবার আবার বলতেছি। দেখেন, প্রথম কথা, পারদ থার্মোমিটারে পারদের ব্যবহারের সব থেকে মোস্ট পার্টটা হচ্ছে যখন আপনার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, মানে তাপের আদান প্রদান হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এর আয়তন খুব সুন্দরভাবে ওই কাচ নল দিয়ে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, আয়তন খুব স্পষ্টভাবে বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে বৃদ্ধি বা হ্রাস যদি পায় তাহলে এটা আমাদের ব্যবহার করাটা খুব ইজি। এবং পারদ কি ভাইয়া? পারদ হচ্ছে উজ্জ্বল, পারদ হচ্ছে আপনার উজ্জ্বল। তাই থার্মোমিটার কাচের যে নলটা, এই নলে আমরা খুব সুন্দর মতো এটাকে আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পারছেন? এই দুটো সুবিধা মোটামুটি জানলে আপনার জন্য এনাফ। এছাড়া আপনার যে আদার্স সুবিধা জানেন, এটা ইউজও চাইলে আপনি করতে পারবেন। এরপর দেখেন, আমরা ম্যাথটাকে নিয়ে আলোচনা করব। দেখেন এখানে কি বলা হয়েছে, শারমিনের গায়ে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কতটুকু ছিল। ঠিক আছে, আপনি দেখেন, এই দেখেন গতে আমার সেলসিয়াস স্কেলের মান কতটুকু ছিল? 37 ডিগ্রি। আমি ইংলিশে লিখতেছি, বাংলাতে লিখি। সেলসিয়াস স্কেলের মান ছিল আমার 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আমরা সূত্র জানি কি? C/5 F-32/9। তার মানে সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস ছিল না, তার মানে সি এর জায়গায় বসবে 37, আর এখানে 5 বসতেছে, F-32/9। তার মানে এখান থেকে দেখেন আপনার 9টা এই পাশে চলে আসবে, তার মানে 37 ইন্টু 9, নিচে আসবে আমার 5 থাকতেছে, তাহলে এখানে কি থাকতেছে আমার? F-32 সরি, আবার ইংলিশ লিখতেছি, ইংলিশে হ্যাবিট হয়ে গেছে। 32 আবার এখানে চলে আসবে, 37 ইন্টু 9/5 প্লাস 32। এটা -32 ছিল না? এটা -32 ছিল, পক্ষান্তর করলে এখানে +32 ইকুয়ালস টু এফ। তার মানে এফ এর মান কতটুকু হচ্ছে ভাইয়া? দেখেন তো, দেখেন এখানে কি আসতেছে, 37 ইন্টু 5, সরি 37 ইন্টু 9/5 প্লাস 32। তার মানে এখানে আসতেছে কত ফারেনহাইট স্কেলে? আমাদের 98.5 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে আমার কতটুকু মান ছিল? 37 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার মান চলে আসছে 98.5 ডিগ্রি ফারেনহাইট। গ বুঝতে পারছি। এবার ঘ, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো না? শারমিনের ডাক্তারের কাছে যেতে হতো না, কারণ আপনি দেখেন আপনার 37 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা পাইছি কত? আমরা 98.5 ডিগ্রি ফারেনহাইট। এবং মানুষের শরীরের বেসিক তাপমাত্রা কত? মানুষের শরীরের বেসিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট মানুষের শরীরের বেসিক তাপমাত্রা, কমন তাপমাত্রা। তার মানে মানুষের শরীরের কমন তাপমাত্রা থেকে ওর তো জাস্ট 1 ডিগ্রি তাপমাত্রা বেশি হয়েছে, 1 ডিগ্রি 0.1 ডিগ্রি তাপমাত্রা বেশি হয়েছে। তার মানে কি তার জ্বর আসছে? না, তার জ্বর আসে নাই। তার জ্বর আসার জন্য কত হইতে হয়তো বা 100 ডিগ্রি, 101 ডিগ্রি বা 102 ডিগ্রি। তো ধরতে পারছেন? তার মানে সে যদি সেলসিয়াস ও সেন্টিগ্রেড স্কেলের এই সম্পর্কটা জানতো, তার মানে তার হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হইতো না, সে জানতোই আমার তো জ্বর আসে নাই। সো দেখেন, আমরা এই চ্যাপ্টারে কিন্তু একদম প্রথমে বেসিকগুলো দেখছি, তারপরে অবজেক্টিভ দেখলাম, কখ দেখলাম, তারপরে ম্যাথটা দেখলাম। সো এখন আপনি যদি এই ভালো মতো ক্লাসটা গ্র্যাব করে নোট করে যদি আপনি আপনার কোশ্চেন বা সিকিউ এবং এমসিকিউগুলো ভালো মতো প্র্যাকটিস করেন, দেখবেন অনেক কিছু আশা করি আপনার কমন পড়ে যাবে। সেই সাথে অবশ্যই বইটা রিডিং পড়তে কখনোই
ভুলবেন না। সো আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি আপনারা যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাইকে আসসালামু আলাইকুম।